আমরা তেলেনাপোতা আবিষ্কার করা শুরু করেছি আজকে। তো তেলেনাপোতা আবিষ্কার এই শব্দটা শোনার সাথে সাথে মাথার মধ্যে কি ক্লিক করছে সেটা আমাকে বলো। মাথার মধ্যে এইটা আমার আসছে দাদা, তেলেনাপোতা আবিষ্কার 1700 কি আসছে সেটা বলো। বলো, তোমরা বলো, এক এক করে বলো, ঠেলাঠেলি না করো। আইডিয়া নেই বললে তো হবে না, আইডিয়া তো করতে হবে, করে তো বলতে হবে। একটু তো আইডিয়া করতে হবে বাবা। মানে তেলেনাপোতা নামক কোন জায়গা আবিষ্কার? তেলেনাপোতা নামক কোন একটা জায়গা আবিষ্কার, হ্যাঁ সেটা একটা আবিষ্কার করা হচ্ছেই বটে, কিন্তু কোন জায়গা? তেলেনাপোতা নামক কোন একটা জায়গাকে আবিষ্কার করা হচ্ছে, কিন্তু সেটা কোন জায়গা একটু তোমরা বলতে পারো আমাকে? দাদা আমরা তেলেনাপোতায় গেছিলাম, এইখানে দেখেছি। কোনো আইডিয়া? তেলেনাপোতা মনে হয় কোনো কাল্পনিক জায়গা। তেলেনাপোতা মনে হয় কোনো কাল্পনিক জায়গা। গুড, হতে পারে, আমরা সঠিকভাবে জানি না। আমরা তো সঠিকভাবে জানি না তেলেনাপোতা কোনো একটা কাল্পনিক জায়গা হতে পারে। তাহলে তেলেনাপোতা আবিষ্কার মানে কোথায় যাব আমরা, এটা এখন আমাদের খুঁজে বের করতে হবে, তাই তো? আচ্ছা, সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আবিষ্কার শব্দের ইংরাজিতে সমার্থক শব্দ বা ইংরাজি কি সেটা আমাকে বল। আবিষ্কার শব্দের ইংরাজি কি সেটা আমাকে প্রথমে বল তোমরা। কোনটা আমাকে বল। আবিষ্কার শব্দের ইংরাজিটা কি হবে এটা আমাকে বল। তোমরা আগে বলো, তারপরে তো আমি বলবো, আমি তো বলবো বলেই জিজ্ঞাসা করছি, তোমরা তো আগে কিছু বলো। তেলেনাপোতা আবিষ্কার, আবিষ্কার মানে কি এটা তো আগে আমাদের জানতে হবে যে আবিষ্কার কি, তারপরে তো তেলেনাপোতায় গিয়ে সেটা করবে। ডিসকাও করে কভার করলাম, তাহলে সেটাকে বলো ডিসকভার, তাই তো? তাই বলে কি ডিসকাও করে কভার করাকে ডিসকভার বলে? সে তোমরা আগে মারপিট করে ঠিক করো না, আমি তো আজ তারপর। আচ্ছা, তো বাকিরা কি বলছে? বাকিরা কি ডিসকভার বলছে না অন্য কিছু বলছে? ওটাই, ডিসকভার করো। বুঝলাম। তো তেলেনাপোতা আবিষ্কার আমাদেরকে করতে যেতে হবে, তাহলে আবিষ্কার শব্দের অর্থ ডিসকভার হচ্ছে না ইনভেনশন হচ্ছে? আবিষ্কার শব্দের অর্থ ইনভেনশন হচ্ছে না ডিসকভার হচ্ছে, কি হচ্ছে বল? বলো বলো, তোমরা পার্টিসিপেট করো আমার সাথে, আমি একা একা হয় নাকি? ডিসকভার, ইনভেনশন না? ইনভেনশন হবে না?
ইনভেনশন হবে না? ইনভেনশন মানে তো কোনো নতুন বস্তু আবিষ্কার করা। হুম। ইনভেনশন মানে তো কোনো বস্তু আবিষ্কার করা, প্লেন আপাতত জায়গা একটা। তো ওকেই লেখক হয়তো প্রথম আবিষ্কার করছে, এরকম হতে পারে না? না, আমি তো সেই জন্যই বললাম যে ওটা প্রথমবার কোনো একটা জায়গার ক্ষেত্রে যদি দেখে তো সেটাকে ডিসকভার, যদি কোনো কিছু একটা এরকম ক্রিয়েট করার জন্য কোনো বস্তু হয় তখন তো সেটাকে ইনভেনশন বলে। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম ডিসকভারের বাংলা হচ্ছে গিয়ে আবিষ্কার। তাহলে ইনভেনশনের বাংলা কি? আবিষ্কার, একই দুটো দুটো একই ইনভেনশনের বাংলা যদি আবিষ্কার হয় তাহলে ডিসকভারের বাংলা কি করে আবিষ্কার হয় আবার? জায়গার ক্ষেত্রে আলাদা না, মানে দুটোর প্রয়োগে আলাদা, এমনি মানে একই। কি যে তোমরা বলো, তোমরা কি বলো আমি মানে বুঝতে পারি না। তুমিই বলো তাহলে কি হবে। কিন্তু আমি তো বলবো, তোমরাও বলবো আগে। তোমরা তো আগে আমাকে বলবো যে দাদা এইটার মানে, তারপর তো আমি। আমরা তো বললাম দাদা। তোমরা তো ইনভেনশনের মানে বলছো আর না। তোমরা ইনভেনশনের মানেটা বলো আগে। ইনভেনশন মানে কি? ইনভেনশন মানে কি বলো। ইনভেনশন মানে কি বলতে পারবে কেউ? গুগল টুগল করে বলা সম্ভব? মানে তো আবিষ্কার হয়। ওটার মনেও আবিষ্কার হয় না। ইনভেনশন মানে উদ্ভাবন করা। ইনভেনশন ইনভেনশন মানে উদ্ভাবন করা, আর ডিসকভার মানে আবিষ্কার করা। উদ্ভাবন করা আর আবিষ্কার করার মধ্যে তফাৎ কি? উদ্ভাবন করা মানে কোনো কিছুকে একেবারে প্রথমবারের জন্য তৈরি করা। উদ্ভাবন করা মানে সেটা শুরু থেকে গোড়া থেকে তৈরি করা। আর ডিসকভার বা আবিষ্কার করা মানে কি? সেটা আছে, সেটাকে খুঁজে বের করা। কোনো কিছু একটা জিনিস আছে, সেটাকে খুঁজে বের করা। কিন্তু ইনভেনশন মানে উদ্ভাবন করা। বোঝা গেল? তো তেলেনাপোতা আবিষ্কার করা হয়েছে মানে কি? তেলেনাপোতা আগে থেকে ছিল, তাকে আমরা আবিষ্কার করছি। আমরা জানি কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিল। আমেরিকা আবিষ্কার করেছিল কি? আমেরিকাটা ছিল, সেটাকে খুঁজে বার করা। কিন্তু টমাস আলভা এডিসন কি করেছিল? ইলেকট্রিক বাল্ব উদ্ভাবন করেছিলেন। উনি জিনিসটাকে তৈরি করেছিলেন। তো একটার সঙ্গে ক্রিয়েশনের সম্পর্ক, আর একটার সঙ্গে সার্চিং এর সম্পর্ক। একটা জিনিস খুঁজে বার করা, আর একটা জিনিস গোড়া থেকে তৈরি করা, সেটআপটা তৈরি করা। তো এই যে তৈরি করা আর খুঁজে বার করা, খুঁজে বার করা মানে সেটা আগে থেকে ছিল, তাহলে তার অস্তিত্ব আছে। তাহলে তেলেনাপোতা আবিষ্কার আমরা করতে যাচ্ছি মানে কি? একটা অস্তিত্ব আছে এমন কিছু, তেলেনাপোতা নামক একটা কোনো বস্তুর অস্তিত্ব আছে, তাকে আমরা খুঁজে বের করব। তাহলে খুব সহজভাবে আমি যদি একটা জিনিস ভাবি, যে যে জিনিসটার অস্তিত্ব আছে তাকে আমাকে আবার নতুন করে খুঁজে বার করতে হচ্ছে, তার মানে নিশ্চয়ই সেটা তার অস্তিত্ব সংকটে পড়ে আছে, বা সেই তার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য তাকে প্রবলভাবে লড়াই করতে হচ্ছে। এমনকি আমরা বলতে পারি যার অস্তিত্ব আছে কিন্তু তার সত্ত্বেও তাকে প্রবলভাবে লড়াই করতে হচ্ছে তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, সেই জন্যই তাকে আবার নতুন করে আবিষ্কার করার দরকার। যদি তার অস্তিত্ব প্রকট থাকে তাহলে তাকে কি আবিষ্কার করার দরকার পড়ে? বলো দেখি তোমরা। না। তো তেলেনাপোতা জায়গাটির একটি অস্তিত্ব আছে, এবং সেই অস্তিত্ব সংকটে আছে। সেই সংকট থেকে তাকে আমাদেরকে আবিষ্কার করতে হবে, এবং সেই কাজে সাহায্য করছেন কথক তথা লেখক আমাদের। এখন তেলেনাপোতা আবিষ্কার করার আগে আমাদের এই তেলেনাপোতা নামটাকে একটু ভাঙাচোরা করতে হবে। তেলেনাপোতা নামটাকে ভাঙলে কি পাই? এখন তেলেনাপোতা নামটাকে আমরা আড়াআড়ি ভাবে মাঝখান দিয়ে কেটে ফেলবো। এক পাশে রাখবো তেলেনাকে, আর এক পাশে রাখবো পোতাকে। এবার তেলেনাকে একদিকে রাখবো, একদিকে রাখবো পোতাকে তেলেনাপোতা শব্দের মধ্যে। এখন তেলেনা শব্দের অর্থ কি তোমরা জানো? না। না দাদা। জানো। আচ্ছা, পোত শব্দের অর্থ জানো? পোত মানে সমুদ্রের ধার, সমুদ্র। বন্দর।
বন্দর না সমুদ্রের ধার, কোনটা? বন্দর না? বন্দরই হবে, বন্দরই হবে। বন্দর হবে। মনে হয়। আচ্ছা বেশ। আচ্ছা, তোমরা তোমাদের মধ্যে গান কে কে করে, বা গানটা মানে মোটামুটি সিরিয়াসলি করেছে কে কে? মানে গানটা নিয়ম করে শিখেছো কি কে? বল? তোমাদের মধ্যে নিয়ম করে আমি গানটা শিখেছো কে? আমি শিখেছি। আচ্ছা শিখি। আচ্ছা, শেখো, খুব ভালো কথা। এখন মার্গ সঙ্গীত কি জিনিস বলতে পারবা? মার্গ সঙ্গীত এটা খুবই একটা চেনা সঙ্গীত, মানে একটা চেনা ফর্ম, কিন্তু আমি নামটা অচেনা নামটাই বললাম, দেখি কেউ বলতে পারবে। মার্গ সঙ্গীত কি, কেউ কি জানো? মার্গ সঙ্গীত কি জিনিস, কেউ কি বলতে পারবে? তা মার্গ সঙ্গীত মানে কি শাস্ত্রীয় সঙ্গীত? তুমি গুগল করে বলছো? না না, এমনি শুনেছি তাই। শাস্ত্রীয় সঙ্গীতকে মার্গ সঙ্গীত বলে? কি জানি, কাগজে টাগজে দেয় তো মাঝে মাঝে। কি দেয় কাগজে কলমে? ওই সব দেয়, বা কোথায় মার্গ সঙ্গীত বা শাস্ত্রীয় সঙ্গীত এইসবের আসর বসেছে তাই। আচ্ছা বেশ, বুঝলাম বুঝলাম, বেশ বেশ। তো মার্গ সঙ্গীত বা শাস্ত্রীয় সঙ্গীতের আসর বসেছে। এখন তাহলে মার্গ সঙ্গীত মানে দাঁড়াচ্ছে শাস্ত্রীয় সঙ্গীত। তো এই শাস্ত্রীয় সঙ্গীতের একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে রাগ। রাগ একটা গুরুত্বপূর্ণ জিনিস না? আচ্ছা, তার সঙ্গে তাল বলে একটা জিনিস আছে না? হ্যাঁ। আচ্ছা, বোল বলে একটা জিনিস আছে না? আচ্ছা, তো শাস্ত্রীয় তুমি সঙ্গীত, গান শিখতে? না আমি শিখতাম না। তো শাস্ত্রীয় সঙ্গীতের এই যে বিভিন্ন অংশগুলি আছে, রাগ, তাল, বোল, এই জিনিসগুলো শাস্ত্রীয় সঙ্গীতের একটা অংশ। একই রকম ভাবে শাস্ত্রীয় সঙ্গীতের কতগুলো প্রকারভেদ আছে না? টপ্পা, ঠুমরি আছে না, ধামার, ধ্রুপদ, এরকম কতগুলো ভাগ আছে না? শাস্ত্রীয় সঙ্গীতের কতগুলো প্রকারভেদ আছে। এইবার এই শাস্ত্রীয় সঙ্গীতে বেশ কিছু বোল হয়, যে বোলগুলোর কোনো অর্থ থাকে না, সেরকম ভাবে স্পেসিফিক্যালি কোনো অর্থ থাকে না। তো অর্থহীন যে বোলগুলো, সেই বোল হচ্ছে গিয়ে তেলেনা। তেলেনা শব্দের অর্থ হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীত বা মার্গ সঙ্গীতের অর্থহীন বোল। তো অর্থহীন বোল এই যে জিনিসটা, সেটা আমরা যদি একটা সঙ্গীতের সাপেক্ষে বিচার করি, তাহলে জিনিসটার গুরুত্ব আছে কিন্তু কোনো অর্থ নেই। তার মানে কি, আমার পরিবারে আমার গুরুত্ব আছে, আমি ছাড়া চলবে না, কিন্তু আমার কোনো দাম নেই সেরকম, অবহেলিত। ব্যাপারটা অনেকটা ঠিক এইরকম হয় না? ও দাদা, বলো দাদা বলো। বলছি যে আমি অন্য একটা অ্যাকাউন্ট থেকে জয়েন করছি, আমাকে একটুখানি অ্যালাউ করো তো। আচ্ছা আচ্ছা, তো এটাতে আসলে নেট শেষ হয়ে গিয়েছে, ঠিক আছে এর ঠিক জন্য আছে আমি ঠিক আছে অন্য ঠিক থেকে আছে ঠিক করছি না। ঠিক আছে ঠিক আছে। তাহলে পরে আমি কি বলতে চাইলাম তোমরা কি বুঝতে পারলে? আমি কি বলতে চাইলাম তোমরা কি বুঝতে পারলে, আমাকে বলো। তো তেলেনা শব্দের অর্থ দাঁড়াচ্ছে মার্গ সঙ্গীতের অর্থহীন বই। এখন পুরো ব্যাপারটা তোমরা যেহেতু জানো না, তোমাদের কাছে একটু খাপছাড়া লাগবে, পুরোটাকে পড়িয়ে নি, বুঝিয়ে নি, তারপরে বুঝতে পারবো খুব স্পষ্ট করে।
এইবার আসছে পোত শব্দ। পোত শব্দের অর্থ কি এসে দাঁড়ালো? সমুদ্রের ধার না বন্দর, কোনটা হয়েছিল? পোত শব্দের অর্থ কি পেয়েছিলাম আমরা? বন্দর। বন্দর। বন্দরে কি হয়? বন্দরে কি হয়? ওই জাহাজের জিনিসপত্র ওঠে নামা হয়। ওঠানামা হয়। মূলত বাণিজ্য কেন্দ্র। পোত মানে সমুদ্র বাণিজ্য বা জল বাণিজ্যের একটি ক্ষেত্র, তাই না? পোত শব্দের অর্থ হচ্ছে বন্দর, যা কিনা জল বাণিজ্যের একটি কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। তাহলে পোত শব্দর দ্বারা আমরা জল বাণিজ্য কেন্দ্র বা বাণিজ্যের একটা সম্পর্ককে বোঝাচ্ছি। এইবারে আমরা তো বলতে পারতাম তেলেনা পোত আবিষ্কার, সহজেই বলা যেত, কিন্তু আমরা তা বললাম না। আমরা বললাম তেলেনা পোতা আবিষ্কার। কেন পোতকে পোতা করা হলো? কারণ এই পোতকে পোতা করা সাধারণত আমরা স্ত্রীলিঙ্গবাচক কোনো শব্দ তৈরি করার সময় আকার যোগ করি, করে স্ত্রীলিঙ্গ করা হয়। আকার ইকার নানা রকম কার যোগ করা হয়। তো এখানে একটা স্ত্রীলিঙ্গের সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করলেন লেখক, তাই নাম দেওয়া হলো তেলেনা পোতা। এইবার লেখা হলো কিনা আবিষ্কার। আবিষ্কার মানে যেটা আছে কিন্তু অপরিচিত, লুক্কায়িত, তাকে খুঁজে বার করা। তো নিজের মেধাকে কাজে লাগিয়ে বা নিজের যুক্তিকে কাজে লাগিয়ে, নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে কোনো কিছু আবিষ্কার আমরা করব, মানে সেই জিনিসটাকে খুঁজে বার করব। তো এই খুঁজে বার করার একটা প্রসঙ্গ চলে আসলো। তাহলে একটা অর্থহীন ব্যাপার কিন্তু গুরুত্বপূর্ণ, তার সঙ্গে যুক্ত আছে বাণিজ্য বা কেনা বেচার একটা সম্পর্ক, তার সঙ্গে জড়িয়ে আছে একটা নারীর সম্পর্ক, তার সঙ্গে জড়িয়ে আছে তাকে আবিষ্কার করার সম্পর্ক। এই এতগুলো জিনিসকে এক সুতোয় বাঁধা হচ্ছে তেলেনাপোতা আবিষ্কারের মধ্যে দিয়ে। এই তেলেনাপোতা আবিষ্কার গল্পটা প্রেমেন্দ্র মিত্রের একটা অসাধারণ ছোট গল্প। এই গল্পে খুব আক্ষরিকভাবে দেখলে তার কোনো কোনো গভীর অর্থ আমরা পাবো না। যদি একটু তলিয়ে দেখি, এই গল্পটা ওয়ান অফ দ্য বেস্ট গল্প। তো এই গল্পটার ভেতরে প্রচুর কিছু, প্রচুর প্রচুর মানে এলিমেন্ট আছে, কন্টেন্ট আছে, লেখক রেখেছেন গল্পের মধ্যে সাজিয়ে সাজিয়ে। সেটা আমাদেরকে খুঁজে খুঁজে দেখতে হবে। আমি এই গল্পটা খুব আস্তে আস্তে পড়াবো এবং খুব ভেঙে ভেঙে পড়াবো, কারণ এই গল্পটা আমার অন্যতম একটা প্রিয় গল্প। তো আমরা এই গল্পটা খুব যত্ন করে পড়বো, ঠিক আছে? তাহলে পরে আমরা কি খুঁজে পেলাম? যে একটি নারী, সেই নারীর সঙ্গে বাণিজ্যের সম্পর্ক আছে, কেনাবেচার সম্পর্ক আছে, সেই নারীর অবহেলার সম্পর্ক আছে, তার জীবনে একটা অবহেলা থাকবে, কিন্তু তিনি গুরুত্বপূর্ণ, তিনি গুরুত্বহীন এমনটা নয়, তার একটা গুরুত্ব আছে, কিন্তু তার কোনো, সে প্রয়োজনীয়, কিন্তু তার যে পরিমাণ গুরুত্ব পাওয়া উচিত সেই পরিমাণ গুরুত্বটা সে পায় না, প্রয়োজনীয় কিন্তু গুরুত্বহীন এমনটা ব্যাপার, বা অবহেলিত। এবং তার সঙ্গে একটা কেনা বেচার সম্পর্ক, বাণিজ্যের সম্পর্ক, এবং তাকে খুঁজে বের করা, আবিষ্কার করা, নতুন করে খুঁজে বের করা যুক্তিতর্কের মাধ্যমে, নিজের জ্ঞান মননের মাধ্যমে, এই প্রসঙ্গগুলো আমরা দেখতে পাবো। তাহলে আপাতভাবে অর্থহীন বা আপাতভাবে একটি গুরুত্বহীন কিন্তু প্রয়োজনীয় বিষয়কে কিভাবে জীবনের সঙ্গে জড়িয়ে যেতে হয়, বা কিভাবে জীবনের সঙ্গে জড়িয়ে যায় এবং সেটাকে কিভাবে খুঁজে বার করা যায়, সেই সমস্ত কাহিনী, সেই সমস্ত রহস্য আমরা এই কাহিনীর মধ্যে দিয়ে উন্মোচিত করব এবং এই রহস্যের গিঁটগুলোকে ছাড়াবো এক এক করে। তাহলে আমাদের এই নামকরণের মধ্য দিয়ে আমরা কি বুঝতে পারলাম সহজ সরল করে? এই নামের মধ্য দিয়ে কি কি জিনিস আমরা খুঁজে পেলাম, এটা আমাকে একটু বলতে হবে। কি কি জিনিস আমরা পেলাম এই নামের মধ্য দিয়ে? একটা বলতে তেলেনা মানে হলো যে শাস্ত্রীয় সঙ্গীতের যে পাঠ বলতে মাস সঙ্গীত, আর পোতা মানে হলো বন্দর, আর আবিষ্কার মানে তো আবিষ্কার করা। না না, এরকম না।
আমরা এখান থেকে কতগুলো কনক্লুশনে আসতে পারছি, কি কি কনক্লুশনে আসা যায় সেটা আমাদের খুঁজে পড়বে। তুমি যা বলেছো ঠিক আছে, কিন্তু আমরা কতগুলো কনক্লুশন খোঁজার চেষ্টা করবো। 1 নম্বর কি পেলাম এখানে আবিষ্কার শব্দের মধ্য দিয়ে, যে যা কিছু আছে কিন্তু সেটা নতুন করে আবার পুনরাবিষ্কার করা প্রয়োজন, সেটাকে নতুন করে আবার স্থাপন করা দরকার। আছে কিন্তু আবার নেই, অর্থাৎ তার একটা অস্তিত্ব সংকট আছে, 1 নম্বর ব্যাপার। 2 নম্বর, এই পোতা আকার যোগ করার মধ্য দিয়ে একজন নারী বা স্ত্রীলিঙ্গের সঙ্গে সম্পর্ক পাচ্ছি। পোত শব্দের মধ্যে দিয়ে একটা বাণিজ্যের সঙ্গে সম্পর্ক পাচ্ছি। আর তেলেনা শব্দের অর্থ দিয়ে অর্থহীন একটা ব্যাপার পাচ্ছি, অর্থাৎ কোনো অর্থ নেই কিন্তু তার প্রয়োজনীয়তা আছে, গুরুত্ব নেই, এরকম একটা ব্যাপার পাচ্ছি। তো এই সবকটা ব্যাপার কি করে গল্পের মধ্যে লাস্টে গিয়ে স্ট্যাবলিশড হচ্ছে আমরা বের করব। এই নামকরণটা একদম গল্পের লাস্টে গিয়ে আবার একবার প্রমাণ করব যে কিভাবে নামকরণের প্রত্যেকটা অংশ গল্পের মধ্যে ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ভাবে প্রাসঙ্গিক থেকেছে, সেটা আমরা একদম লাস্টে গিয়ে আবার একবার দেখতে পাবো বা আমি বলবো। আচ্ছা, শনি ও মঙ্গলের মঙ্গলেই হবে বোধহয় যোগাযোগ হলে তেলেনাপোতা আপনারও একদিন আবিষ্কার করতে পারে। অর্থাৎ কাজে কর্মে মানুষের ভিড়ে হাঁপিয়ে উঠলে, হাঁপিয়ে ওঠার পর যদি হঠাৎ 1-2 দিনের জন্য ছুটি পাওয়া যায়, আর যদি কেউ এসে ফুসলানি দেয় যে কোনো এক আশ্চর্য সরোবরে পৃথিবীর সবচেয়ে সরলতম মাছেরা এখনো তাদের জল জীবনের প্রথম বর্ষিতে হৃদয়বিদ্ধ করবার জন্য উদ্গ্রীব হয়ে আছে, আর জীবনে কখনো কয়েকটা পুঁটি ছাড়া আর অন্য কোনো জল থেকে টেনে তোলার সৌভাগ্য যদি আপনার না হয়ে থাকে, তাহলে একদিন হঠাৎ তেলেনাপোতা আপনিও আবিষ্কার করতে পারেন। আচ্ছা, একটা কথা বলি, আচ্ছা তোমরা কেউ এই গল্পটা পুরোটা পড়েছো? এনিওয়ান, কেউ পড়েছো পুরো গল্পটা? আমি পড়েছি দাদা। কিন্তু বুঝতে পেরেছো না, পারোনি? এমনি কিছু বুঝতে পারিনি, এমনি গল্পের মতো পড়েছি। আচ্ছা, আর কেউ পড়োনি? আচ্ছা, আমি গল্পে একটু স্পয়লার দিচ্ছি, স্পয়লার না দিলে পরে ভেঙে ভেঙে বোঝানোটা একটু কষ্ট করা। এই গল্পে একটা প্রথম কি হয়েছে, এক যে কথক সে আর তার কয়েকজন বন্ধু শহর থেকে কোন একটা গ্রামে গেছে 2 দিনের ছুটি কাটানোর জন্য। এবার ছুটি কাটানোর জন্য গিয়ে সেখানে একটি মহিলা বা নারীর সঙ্গে তার পরিচয় হচ্ছে এবং তাদের চোখাচোখি হচ্ছে এবং তারা পরস্পরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে বা বিয়ে করবে এমন একটা প্রতিশ্রুতিবদ্ধ তারা হচ্ছে। এবং হওয়ার পরে কথকেরা শহরে ফিরে আসছে এবং তিনি তার প্রতিশ্রুতি সাধারণতই ভুলে যাচ্ছেন এবং তিনি আর কখনো গ্রামে ফিরে যাচ্ছেন না, এবং তাদের বিয়েটা হচ্ছে কিনা আমরা গল্পের মধ্যে অন্তত সেই তথ্য পাই না যে তাদের বিয়ে হয়েছে। তো ব্যাপার, হ্যাঁ দাদা, এখন হ্যাঁ বলো। বলছি যে ওই কি হচ্ছিল, সমস্যা হচ্ছিল, তুমি সে কি বললে বুঝতে পারিনি, একটু আরেকটু বলো। কতটা শুনেছো বলো। ওই কি গ্রাম না কি বলছিলে এক্ষুনি, আমি আবার একটু মনে হয় অসুবিধা হয়ে গেছিল মনে হয়। এই গল্পটার হয়তো 2-4 লাইন হবে হয়তো। গল্পটার জিস্ট হচ্ছে এটাই, কথক এবং তার কয়েকজন বন্ধু শহর থেকে একটি গ্রামে গেছে এবং একটি গন্ডক গ্রামে গেছে। যাওয়ার পরে সেইখানে তারা ছুটি কাটানোর জন্য গেছিল এবং ছুটি কাটানোর জন্য যাওয়ার পরে সেখানে একজন মহিলার সঙ্গে তার আলাপ হয় এবং তিনি প্রতিশ্রুতিবদ্ধ হন যে তিনি ওই মহিলাকে বিয়ে করবেন, কিন্তু তিনি আর বিয়ে করেন না, তিনি শহরে আসেন এবং মহিলার কথা ভুলে যান এবং তাদের আর বিয়েটা হয় না। এটাই হচ্ছে গল্পের মোদ্দা কথা, মূল জিস্ট ছোট করে বললে। এই পুরো গল্পটা 2 লাইনে বললে এটাই দাঁড়ায়। এইবারে আমরা গল্পটা পড়ব। শনি আর মঙ্গলের মঙ্গলেই হবে বোধহয়। তো শনি আর মঙ্গল এই দুটো বারের সঙ্গে আমাদের প্রথাগত শাস্ত্র মতে, হিন্দু শাস্ত্র মতে একটা তত্ত্ব লাগানো থাকে। কি তত্ত্ব বলতে পারবে কেউ? শনিবার আর মঙ্গলবারে ওই কালী পুজো। কালী পুজো। শনি আর মঙ্গল এই দুটো বারকে শাস্ত্র মতে বা আমাদের হিন্দু সংস্কার মতে, শাক্ত মতে, অর্থাৎ মা কালীর উপাসক যারা তাদের শাক্ত উপাসক বলা হয়,
তারা শক্তির উপাসনা করে। তো সেই শাক্ত মতের দুটি বারের কথা বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? কারণ আহ আমাদের যে পুরো বিষয়টা সেই বিষয়ের মধ্যে পুরো গল্পের শুরু থেকে শেষ অবধি একটা শক্তি বা একটা ইনস্টিংক্ট কাজ করবে। কিরকম ইনস্টিংক্ট? কি আমাদের জীবনে যা কিছু ভালো যা কিছু মন্দ, সেই ভালো মন্দের মধ্যে আমরা একটা তফাৎ করতে পারি, একটা সূক্ষ্ম তফাৎ টানতে পারি। তো সেই সূক্ষ্ম তফাৎ টানার যে শক্তি, সেই শক্তিটা আমাদের ভিতর থেকে আসে। সেই শক্তিটাই আমাদের স্পিরিট। তো সেই যে আমাদের নিজেদের ভিতরকার যে স্পিরিট, যে শক্তি, সেই শক্তিটা কিন্তু গল্পের শুরু থেকে শেষ অবধি সঞ্চারিত হয়েছে। এবং যে স্পিরিটটা আমাদেরকে জীবনে চালনা করে, সেই স্পিরিটটা গল্পের মধ্যেও ক্রিয়াশীল আছে। তো সেই স্পিরিটটা বোঝানোর জন্য, সেই শাক্ত মতের স্পিরিটকে বোঝানোর জন্য লেখক এখানে শনি আর মঙ্গলবারকে টেনেছেন। এটা আসলে আর কিছুই না, আমাদের আপাত অর্থে মনে হতে পারে দুটো বার, শনিবার আর মঙ্গলবারের কথা বলা হয়েছে, মানে এই দুদিনের কোনো একদিন হয়তো আমরা রওনা দেব, কিন্তু আসলে তা নয়। এখানে আসলে একটা স্পিরিটের কথা বলা হয়েছে। আমরা যে স্পিরিট নিয়ে জীবনে ছুটে চলি, আমাদের যে ইনস্টিংক্ট নিয়ে আমরা কাজ করি, তার পেছনে যে স্পিরিটটা কাজ করে, সেই স্পিরিটের কথা লেখক এখানে বলেছে। তো শনি আর মঙ্গলেই বোধ হয়, অর্থাৎ মঙ্গলবার এবং শনিবারের মধ্যে দিয়ে শাক্ত মতে যে মানুষের মধ্যেকার স্পিরিট, সেই স্পিরিটকে এখানে প্রসঙ্গত টানা হয়েছে। যে আমাদের নিজেদের ভেতরকার মনের ভেতরের যে শক্তি, সেই শক্তির বলে আমরা যা কিছু করছি, সেই করাটাকে এখানে প্রসঙ্গিত করা হয়েছে। তো আমাদের মধ্যে যদি স্পিরিট থাকে, আমাদের মধ্যে যদি সেই শক্তিটা কাজ করে, তেজটা কাজ করে, তাহলে আমরা তেলেনাপোতা আবিষ্কার করতে পারি। এটাই হচ্ছে আসল কথা, যে আমার ভেতরে যদি সেই শক্তিটা না থাকে, আমার ভেতরে যদি সেই সাহসটা না থাকে, সেই স্পিরিটটা না থাকে, তাহলে কিন্তু আমরা তেলেনাপোতা আবিষ্কার করতে পারবো না। তো তেলেনাপোতা আবিষ্কার করতে হলে আমাকে স্পিরিট রাখতে হবে, এবং মঙ্গলেই হবে বোধহয়। শুধু স্পিরিট রাখলে হবে না, সেই স্পিরিটটা মঙ্গলকামী হতে হবে। স্পিরিট যদি মঙ্গলকামী না হয়, স্পিরিট যদি ধ্বংসাত্মক হয়, তাহলে হবে না। সেই স্পিরিটটা হতে হবে সৃজনাত্মক, মঙ্গলকামী। তো একটা মঙ্গলকামী স্পিরিট নিয়ে আমরা যদি আমাদের শক্তিকে চালনা করি, তাহলে আমরা তেলেনাপোতা আবিষ্কার করতে পারবো। অর্থাৎ তেলেনাপোতা অর্থাৎ সেই নারীকে, যে নারী অবহেলিত, কিন্তু যে নারীর গুরুত্ব অপরিসীম, প্রয়োজনীয়তা অপরিসীম, তা সত্ত্বেও যে অবহেলিত, সেই অবহেলিত নারীকে আমরা আবিষ্কার করতে পারবো। যে নারীর মন বারবার নিলামে উঠেছে, যে নারীর মন বারবার কেউ না কেউ এসে ভেঙে গেছে, যে নারীর মনের দাম কেউ রাখেনি, সেই নারীকেও আমরা আবিষ্কার করতে পারবো যদি আমাদের সেই সদিচ্ছা শক্তি থাকে। অর্থাৎ কাজে কর্মে মানুষের ভিড়ে হাঁপিয়ে ওঠার পর যদি হঠাৎ দুদিনের জন্য ছুটি পাওয়া যায়, এখন তেলেনাপোতা আবিষ্কার করার জন্য কি কন্ডিশন দরকার? আমাদের ছুটি দরকার, অর্থাৎ আমাদের একটা ফ্রি স্পেস দরকার। আমরা যদি আমাদের দৈনন্দিন কাজে ব্যস্ত থাকি, আমাদের দৈনন্দিন জীবনে দৈনন্দিন চলাফেরার মধ্যে স্টাকড হয়ে থাকি, আটকে থাকি, তাহলে কিন্তু এমন কার্য করা সম্ভব নয়। এমন কার্য করতে গেলে আমাদের ছুটি প্রয়োজন, 2-3 দিনের জন্য একটা ছুটি প্রয়োজন। অর্থাৎ সমস্ত যে আমাদের চারিদিকের বাধার সঙ্গে আমরা আটকে থাকি, সেই বাধা থেকে মুক্ত হতে হবে। মুক্ত না হলে কিন্তু, এই ছুটি না পেলে কিন্তু আমরা এই তেলেনাপোতা আবিষ্কার করতে পারবো না। এবং শুধুমাত্র ছুটি থাকলে হবে না, কাউকে এসে ফুসলানি দিতে হবে, অর্থাৎ কারো একটু উস্কানি প্রয়োজন। অর্থাৎ এখানে অনুঘটকের কাজ করবে সেই উস্কানি, তোমার ভিতরের শক্তি, তোমার ভিতরের মঙ্গল ইচ্ছা এবং অন্য কারোর উৎসাহ, সেই সবটা মিলিয়ে কি হবে, কোন এক আশ্চর্য সরোবরে পৃথিবীর সবচেয়ে সরলতম মাছেরা এখন তাদের জল জীবনের প্রথম বর্ষিতে হৃদয়বিদ্ধ করবার জন্য উদ্গ্রীব হয়ে আছে। আর আপনি জীবনে কখনো পুঁটি ছাড়া কোনো জল থেকে টেনে তোলার সৌভাগ্য করেন, তাহলে তেলেনাপোতা করতে আবিষ্কার করতে আপনিও যেতে পারেন। অর্থাৎ সেই সমস্ত নারী যারা তাদের হৃদয় এখনো কাউকে দেয়নি, বা হৃদয় দিলেও সেই হৃদয়ের পূর্ণতা পায়নি, মানে হৃদয়ের দেওয়ার পরে, মানে কাউকে হৃদয় দেওয়ার পরে সেই হৃদয়ের পূর্ণতা পায়নি, সেই রকম নারী, অর্থাৎ যাদের কিনা বলা হয়েছে সরলতম মাছেরা জল জীবনের প্রথম বর্ষিতে হৃদয়বিদ্ধ করবার জন্য উদ্গ্রীব হয়ে আছে। মানে যে কাউকে হৃদয় দেওয়ার জন্য উদ্গ্রীব, সে কাউকে নিজেকে নিবেদন করতে চাইছে, মানে কেউ তাকে
মানে তার মধ্যেকার সমস্ত প্রেম, মমতা, স্নেহ, ভালোবাসা কাউকে দিতে চাইছে, দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে, তাহলে তাদেরকে আপনি হৃদয়বিদ্ধ করতে পারবেন, বড়শিতে গাঁথতে পারবেন। কারণ আপনিও জীবনে কখনো পুঁটি ছাড়া জল থেকে কিছু তুলতে পারেন, অর্থাৎ আপনিও এই হৃদয়ের দেওয়া নেওয়াতে পটু নন। আপনিও হৃদয়ের দেওয়া নেওয়াতে অপটু একজন মানুষ, এবং আপনারও জীবনে প্রেম হয়নি সেভাবে, আপনারও জীবনে প্রেমের অভিজ্ঞতা নেই সেভাবে। তাই যদি হয় তাহলে আপনিও যেতে পারবেন। অর্থাৎ আপনি একজন ক্যাবলাকান্ত, যে জীবনে কখনো প্রেম করেননি বা প্রেমে সাফল্য পাননি, আর ওদিকে একজন নারী অপেক্ষা করছে যে তার প্রেমের পূর্ণতা পায়নি, তার মানে প্রেমিকের উদ্দেশ্যে নিজেকে নিবেদন করার জন্য সে একেবারে মানে উদগ্রীব হয়ে রয়েছে, অর্থাৎ রেডি হয়ে রয়েছে একেবারে প্রচন্ড ভাবে। তাহলে আপনি যদি রওনা দেন, তাহলে আপনি সেই নারীকে পেতে পারবেন। এটাই হচ্ছে মোদ্দা কথা। তাহলে প্রথম স্ট্যান্ডা কি আমাদের ক্লিয়ার হলো? প্রথম প্যারাটা, প্রথম প্যারা বোঝা গেল? আপনি যদি প্রেম ট্রেম না করে থাকেন, আপনার যদি কোনো নারী সঙ্গ না হয়ে থাকে, আপনি যদি একেবারে সরলতম মানুষ হন, আপনার যদি কুটি চারা কিছু টেনে তোলার সৌভাগ্য না হয়, অর্থাৎ আপনি যদি একেবারে ক্যাবলাকান্ত হন, আর ওইদিকে একজন সরলতম নারী অপেক্ষা করছে আপনার জন্য, আপনি চলে আসুন, আপনি নারীকে পেয়ে যাবেন। ভালো কথা, নারীকে পেয়ে যাবেন না, নারীর মন পেয়ে যাবেন। নারীকে পাওয়া একটা ভুল ব্যাপার, নারীর মন পাওয়া বড় ব্যাপার। তো আপনি তাহলে নারীর মন পেয়ে যেতে পারেন। ভালো কথা। তারপরে কি বলছে দেখো, বলছে তেলেনাপোতা আবিষ্কার করতে হলে একদিন বিকেলবেলার পড়ন্ত রোদে জিনিসে মানুষের ঠাসাঠাসি একটা বাসে আপনাকে উঠতে হবে। তারপর রাস্তার ঝাঁকানির সঙ্গে মানুষের গুঁতো খেতে খেতে ভাদ্রের গরমে ঘামে ধুলোয় চটচটে শরীর নিয়ে ঘন্টা দুয়েক বাদে রাস্তার মাঝখানে নেমে পড়তে হবে আচমকা। তারপরে কি হবে? সামনে একটা নিচু জলার মতো জায়গার উপর দিয়ে ঘর ঘর শব্দে বাসটি চলে ওধারে পথের বাঁকে অদৃশ্য হওয়ার পর দেখবেন সূর্য এখনো না ডুবলেও চারিদিক ঘন জঙ্গলে অন্ধকার হয়ে এসেছে। কোনো দিকে চেয়ে জনমানব দেখতে পাবেন না, মনে হবে পাখিরাও যেন সব হয়ে সে জায়গা ছেড়ে পরিত্যাগ করে চলে গিয়েছে। একটা স্যাঁতস্যাঁতে ভিজে ভ্যাপসা আবহাওয়া টের পাবেন। মনে হবে নিচের জলা থেকে পুরো কুণ্ডলীকৃত জলীয় অভিশাপ ধীরে ধীরে ফনা তুলে এগিয়ে আসছে। তাদের তেলেনাপোতা আবিষ্কার করতে হলে কি করতে হবে? একটা বাসে উঠতে হবে। অর্থাৎ আমাদের যান্ত্রিক জীবনের যে প্রবল যান্ত্রিকতা, সেই প্রবল যান্ত্রিকতা থেকে বেরোতে হবে। কিভাবে? জিনিসে মানুষের ঠাসাঠাসি একটা বাসে আপনাকে উঠতে হবে। তারপর ঝাঁকানির সঙ্গে সঙ্গে মানুষের গুঁতো খেতে খেতে ভাদ্রের গরমে ঘামে ধুলোয় চটচটে শরীর নিয়ে রাস্তার মাঝখানে নেমে পড়তে হবে। অর্থাৎ যান্ত্রিকতা এবং মানুষের যে কি বলবো, আহ মানুষের মধ্যেকার যে খলতা, মানুষের মধ্যেকার যে দ্বন্দ্ব, তো সেই দ্বন্দ্ব পেরোতে পেরোতে মানে আপনাকে মানুষের সঙ্গেও লড়তে হবে, আপনাকে যন্ত্রের সঙ্গেও লড়তে হবে। এই মানুষ এবং যন্ত্রের উভয়ের সঙ্গে লড়তে লড়তে আপনি যখন ক্লান্ত হয়ে পড়বেন, সেই সময় আপনার এই তেলেনাপোতা যাত্রা শুরু হবে। অর্থাৎ আপনি বাস থেকে নেমে পড়বেন, যাত্রা এবার শুরু। সামনে একটা নিচু জলার মতো জায়গার উপর দিয়ে ঘর ঘর শব্দে বাসটি চলে যাবে, পথের বাঁকে অদৃশ্য হবে, সূর্য ডুববে না, ঘন জঙ্গলে অন্ধকার হয়ে এসেছে। অর্থাৎ আপনি যেখানে এসে হাজির হচ্ছেন সেখানে দেখবেন সূর্য ডোবেনি, অর্থাৎ পুরোপুরি অন্ধকার গ্রাস না করলেও একটা নিস্তব্ধতা, জঙ্গলের অন্ধকার চারিদিকে হাজির। অর্থাৎ পুরোপুরি অন্ধকার নেমে না আসলেও ক্ষণিকের জন্য অন্ধকার কিন্তু হাজির হয়েছে, সেটা আপনি দেখতে পাবেন। আর কি দেখতে পাবেন? সামনে একটা নিচু জায়গার জলার উপর দিয়ে বাসটা চলে যাবে এবং অন্ধকার হয়ে আসবে। কোনো দিকে কোনো জনমানব দেখতে পাবেন না। অর্থাৎ আমরা এমন একটা মানে পরিস্থিতিতে এসে হাজির হব যেখানে কিনা আমার একটু ভয় করবে। চারিদিকে অন্ধকার পরিবেশ, এই অন্ধকারটা শুধু মানে সন্ধ্যাবেলার প্রকৃতির অন্ধকার নয়, এটি আমাদের জীবনের অন্ধকার। অর্থাৎ এমন একটা জীবনের অবস্থায় এসে আমরা পৌঁছাবো যেখানে আমাদের সামনে কোনো আলো দেখতে পাচ্ছি না, কিন্তু আলো পুরোপুরি নিভেও যায়নি, কিন্তু অন্ধকার হয়ে এসেছে। অর্থাৎ সমস্ত আশা নিভে যায়নি, কিন্তু আমি যেন হতাশার মধ্যে ভুগছি, এমন একটা ব্যাপার। এবং আমার চারপাশে তাকিয়ে আমি কাউকে দেখতে পাবো না, আমার কোনো সাহায্য
আমার কোনো বন্ধু, নিকট আত্মীয় কাউকে আশেপাশে দেখতে পাচ্ছি না। তারপরে কি বলছে, মনে হবে পাখিরাও যেন সভয়ে সে জায়গা পরিত্যাগ করেছে। আপনার মনে হতে পারে যে এমন এক হতাশার মধ্যে আপনি ডুবে যাচ্ছেন, যে হতাশার মধ্যে সামান্যতম সাহায্য পাওয়ার আশ্রয়টুকু আপনার নেই, সেই সম্বলটুকু আপনার নেই। অর্থাৎ পাখিরা, অর্থাৎ ছোট ছোট জীব যারা কিনা সব জায়গায় থাকে, সব জায়গায় পাওয়া সম্ভব, তো খুব সহজ সহজ জিনিস, সেই সহজ সহজ জিনিসগুলো আপনি এই হতাশার মধ্যে পাবেন না নিজের জন্য। তারপরে কি মনে হবে, একটা স্যাঁতস্যাঁতে ভিজে ভ্যাপসা আবহাওয়া টের পাবেন। একটা স্যাঁতস্যাঁতে ভিজে ভ্যাপসা আবহাওয়া মানে আপনার দুশ্চিন্তার কালো মেঘ আপনাকে আরো ঘিরে ধরবে। মনে হবে নিচের জলা থেকে একটু পুরো কুণ্ডলিপ্ত জলীয় অভিশাপ ধীরে ধীরে অদৃশ্য ফনা তুলে এগিয়ে আসছে। অর্থাৎ মনে হবে যে আপনার জীবনের যে যাবতীয় যে সমস্যা, নিজের মনের ভেতরে যে অন্ধকারগুলো, সেগুলো যেন নিজের দিকে সাপের ফনার মতো এগিয়ে আসতে চাইছে। অর্থাৎ আপনার ভেতরের যে অচেতন, অর্ধচেতন জগতের অন্ধকার দিকগুলো, সেগুলো আপনাকে ক্রমশ ঘিরে ধরবে। তো একটা মানুষ তার ভালোবাসাকে খুঁজে পেতে চাইছে, সে ভালোবাসায় বারবার ব্যর্থ হয়েছে, কিন্তু তারপরে সমাজের মানুষের সঙ্গে লড়তে লড়তে, সমাজ ব্যবস্থার সঙ্গে লড়তে লড়তে, যান্ত্রিকতার সঙ্গে লড়তে লড়তে সে যখন হতাশ হয়ে পড়ছে, তখন তার মনে হচ্ছে তার চারদিকে যেন কেউ নেই, এবং তার ভিতরের যা কিছু অন্ধকার ছিল, যা কিছু খারাপ ছিল, সেগুলো যেন তাকে সাপের ফণার মতো তাড়া করছে। এই অবস্থায় এসে সে দাঁড়িয়েছে। তারপরে কি বলেছে, বড় রাস্তা থেকে নেমে সেই ভিজে জলার কাছে গিয়েই দাঁড়াতে হবে আপনাকে। অর্থাৎ জীবনের যে বড় রাস্তা, অর্থাৎ যে প্রশস্ত পথ ধরে আপনার যাত্রা চালাতে আপনি চাইছেন, সেই রাস্তা ছেড়ে ওই জলার কাছে গিয়ে আপনাকে দাঁড়াতে হবে, মানে ওই অন্ধকারের কাছে আপনাকে একটু এগিয়ে যেতে হবে, কারণ সামনে আর কোনো পথ নেই। পথ কোনটা, ঘন জঙ্গলের মধ্যে দিয়ে একটা কাদা জলের নালা কেটে রেখেছে। অর্থাৎ এই জীবনের সংকীর্ণতা, জীবনের এই যে সংকীর্ণ পথের যাত্রা, সেই যাত্রা আপনাকে করতেই হবে, কারণ তা বাদে আর কোনো পথ আপনি আপনার সামনে পাচ্ছেন না। সে নালার মতো রেখাও কিছু দূরে গিয়ে বাঁশঝাড় আর বড় বড় ঝাঁকড়া গাছের মধ্যে হারিয়ে গিয়েছে। অর্থাৎ ক্রমশ আপনার মনে হবে এই ভালোবাসা, এই প্রেম, মমতা, এগুলো হয়তো আপনার জন্য নয়, কারণ আপনি সামনে কোনো পথ খুঁজে পাচ্ছেন না, পথ খুঁজে পাবেন না। তারপরে কি বলেছে, বড় রাস্তা থেকে নেমে দাঁড়াতে হবে, হারিয়ে গিয়েছে, ভালো কথা। তেলেনাপোতা আবিষ্কারের জন্য আরো দুজন বন্ধু ও সঙ্গে গিয়ে আপনার থাকা উচিত। তারা হয়তো ঠিক আপনার মতো মৎস্যলুব্ধ নয়, তবুও তারা এই অভিযানে এসেছে কে জানে কোন অভিসন্ধিতে। অর্থাৎ আপনি যেমন মৎস্য শিকারের কথা এখানে বলা হয়েছে আক্ষরিক অর্থে, আমরা ব্যঞ্জনা অর্থে খুঁজে পাচ্ছি যে তার মনের মানুষকে বা তার ভালোবাসার মানুষকে খুঁজে পেতে চাওয়ার ইচ্ছা নিয়ে সে রওনা দিয়েছে, সেই রকম তারা কোন অভিসন্ধিতে এসেছে আপনি জানেন না, কিন্তু তারা সঙ্গে আপনার সঙ্গে এসেছে এবং তারা আপনাকে উৎসাহ দিচ্ছে। তিনজনে মিলে তারপরে আপনার নালার দিকে তাকিয়ে থাকবেন, মাঝে মাঝে পা ঠুকে মশাদের ঘনিষ্ঠতায় বাধা দেওয়ার চেষ্টা করবেন এবং সপ্রশ্ন দৃষ্টিতে ওর মুখের দিকে চাইবেন। তো এটা একটা জাস্ট সিচুয়েশনাল কন্ডিশন বলা হয়েছে, যে সামনে কোনো রাস্তা নেই, তখন কি করবে, তখন মাঝে মাঝে পা ঠুকে মশা দাঁড়াবে আর নিজের দিকে তাকাবে যে কি হবে, এরপরে কি হবে। অর্থাৎ আপনার যে দুইজন সহযোগী আপনার সঙ্গে ছিল যাত্রাপথে, তাদের দিকে আপনি উৎসুক ভরে প্রশ্ন করবেন যে এরপরে কি, এরপরে কি হতে পারে, কিন্তু তাদের কাছেও কোনো উত্তর থাকবে না। তারপরে কি হবে, খানিক বাদে পরস্পরের মুখও আর ঘনায়মান অন্ধকারে ভালো করে দেখা যাবে না। অর্থাৎ অন্ধকার আপনাদেরকে এমনভাবে ঘিরে ধরবে যে এই অন্ধকারের মধ্যে আপনি কোনো আশার আলো দেখতে পাবেন না। অন্ধকারে নিজেদের মুখটাও দেখা যাবে না। মশাদের ঐক্যতান তীক্ষ্ণ হবে। অর্থাৎ ছোট ছোট সমস্যা, ছোট ছোট জীবনের অশান্তিগুলো প্রকট হয়ে উঠবে। আবার বড় রাস্তায় উঠে ফিরতি বাসের কোনো চেষ্টা করবেন কিনা যখন ভাবছেন, অর্থাৎ এই প্রেম, ভালোবাসা, মমতা, মায়া আমার জন্য নয়, এই নিরাশার মধ্যে যখন আবার ডুবে যাওয়ার চেষ্টা করছেন, অর্থাৎ জীবনের বড় রাস্তা থেকে আলোর দিকে যেতে চাইছিলেন কিন্তু আলো দেখতে পাচ্ছেন না, জীবনের বড় রাস্তাতেও ফিরতে পারবেন কিনা বুঝতে পারছেন না, সেই মাঝামাঝি অবস্থায় আপনার জন্য একটা মুশকিল আসান হবে। কি মুশকিল আসান, হঠাৎ সেই কালা জলের নালার যেখানে জঙ্গলের মধ্যে হারিয়েছে, সেখান থেকে শ্রুতি বিস্ময়কর একটা আওয়াজ পাবে, একটা বিস্ময়কর আওয়াজ পাওয়া যাবে, যেটা শুনে বিস্ময়কর মনে হয়। মনে হবে বোবা জঙ্গল থেকে কে যেন অমানুষিক এক কান্না নিংড়ে নিংড়ে বার করছে। মনে হবে যে জঙ্গল বোবা, যার কথা বলার ক্ষমতা নেই, তার থেকে কে যেন কান্না বের করে আনছে।
তো যন্ত্রণা, জঙ্গলের যে যন্ত্রণা, অন্ধকারের যে যন্ত্রণা, সেই যন্ত্রণার আওয়াজ হয়তো আপনার কানে আসবে। তো সেই যন্ত্রণার আওয়াজ আপনি কানে নিয়ে এরপরে কিছু দেখতে পাবেন। সে শব্দে আপনারা কিন্তু প্রতীক্ষায় চঞ্চল হয়ে উঠবেন, প্রতীক্ষা আপনাদের ব্যর্থ হবে না। আবছা অন্ধকারে একটি ক্ষীণ আলো দুলতে দেখা যাবে, তারপর একটি গরুর গাড়ি জঙ্গলের ভিতর থেকে নালার পথ দিয়ে মন্থর দোদুল্যমান গতিতে বেরিয়ে আসবে। তো এই প্রতীক্ষার অবসান ঘটাবে একটি গরুর গাড়ি, যে কিনা খুব মন্থর গতিতে এগিয়ে আসবে একটা আলোর রেখা নিয়ে, ক্ষীণ আলোর রেখা নিয়ে। অর্থাৎ গরুর গাড়ির মতো একটা ধীর স্থির, একটা খুব শান্ত প্রবাহে আপনার জীবনের গতি আবার ফিরবে, এবং সেই গতি একটা আলোর রেখা নিয়ে এগিয়ে আসবে। গাড়িটি যেমন গরুগুলি তেমনি, পাতালের কোনো বামনের দেশ থেকে গরুর গাড়ির ক্ষুদ্র সংক্ষিপ্ত সংস্করণ বেরিয়ে এসেছে বলে মনে হয়। গাড়ি আর গরু দুটোই বামনের মতো, ছোট ছোট আকারে ছোট। অর্থাৎ আপনার যে যাত্রাপথ হবে সেই যাত্রাপথ খুব সুখের যে হবে তা বলা যাচ্ছে না, কিন্তু যাত্রাপথ আপনার পরিপূর্ণ হবে। বামনের দেশ থেকে গরুর গাড়ির ক্ষুদ্র সংক্ষিপ্ত সংস্করণটা বেরিয়ে এসেছে। ভালো। তো এতক্ষণ আমরা যা পড়লাম তা কি আমাদের বোঝা গেল? একবার তোমরা রিডিং পড়ে দেখে নাও, যতটা পড়লাম একবার রিডিং পড়ে দেখে নাও। এই ক্ষুদ্র সংক্ষিপ্ত সংস্করণ বেরিয়ে এসেছে বলছে। লাস্ট লাইনটার মানে কি একটু বুঝতে পারলাম না। এই ক্ষুদ্র সংক্ষিপ্ত সংস্করণ হুম, বলছি,
দেখেছো বাকিরা? হ্যাঁ। কোনো প্রশ্ন আছে? গাড়িটি যেমন গরুগুলি তেমন, মনে হবে পাতালের কোনো বামনের দেশ থেকে গরুর গাড়িটি ক্ষুদ্র সংক্ষিপ্ত সংস্করণটি বেরিয়ে এসেছে। অর্থাৎ আমাদের যে যাত্রাপথ, সেই যাত্রাপথ যে খুব একটা সুখের হবে তা বলে মনে হচ্ছে না। গরুগুলি খুবই আকারে সংক্ষিপ্ত, অর্থাৎ ছোট। তো বামনের দেশ থেকে যে বলে, বামনের দেশে মানুষেদের সাইজ ছোট ছোট হয়। তো এই ছোট ছোট গাড়ি, ছোট ছোট গরু, এর মধ্য দিয়ে আমাদের যাত্রা যে সুখের হবে না, এটা আমরা মোটামুটি আন্দাজ করতে পারছি। বৃথা বাক্য ব্যয় না করে গরুর গাড়ির ছইয়ের ভিতরে তিনজনে কোনো রকমে প্রবেশ করবেন এবং তিনজোড়া হাত ও পা, তিনটি মাথা নিয়ে স্বল্পতম স্থানে সর্বাধিক বস্তু কিভাবে সংস্থাপিত করা যায় সেই সমস্যার মীমাংসা করবে। অর্থাৎ ছোট জায়গার মধ্যে তিনজন মিলে বসার একটা চেষ্টা হবে। এই অংশটি ব্যঞ্জনায় কবি লেখক এটাই বলতে চাইছেন যে মানিয়ে নেওয়ার প্রচন্ড ভাবে আমরা চেষ্টা করব। আমাদের সমাজে, আমাদের সংসারে, আমাদের সঙ্গে যা কিছু হচ্ছে সেই তার প্রতিবাদ করতে গিয়ে আমরা যুঝে উঠতে পারছি না যখন, তখন আমরা মানিয়ে নেওয়ার একটা সর্বাধিক চেষ্টা করব। যখন কিনা আমরা চেষ্টা করব যে কোনো রকমে যাতে টিকে থাকা যায়, তো সেই টিকে থাকার জন্য আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করব। তো সেই মানিয়ে নেওয়ার চেষ্টা হবে। গরুর গাড়িটি যে পথে এসেছিল সেই পথ অথবা নালায় ফিরে চলতে শুরু করবে। বিস্মিত হয়ে দেখবেন ঘন অন্ধকার যেন সংকীর্ণ সুড়ঙ্গের মতো সামনে একটু একটু করে উন্মোচন করে দিচ্ছে। প্রতি মুহূর্তে মনে হবে কালো অন্ধকারের দেয়াল বুঝি অবৃত্ত, তো গরুর গাড়ির অবচলিত ধীর মন্থর গতিতে এগিয়ে যাবে পায়ে পায়ে পথ যেন ছড়িয়ে ছড়িয়ে। প্রতি মুহূর্তে মনে হবে এখানেই শেষ, আর এরপরে এগোনোর পথ নেই, এরপরে আর এগোনোর জায়গা নেই, এখানেই শেষ। কিন্তু তারপরেও ধীর অবচলিত ভাবে গরুর গাড়িটি আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। অর্থাৎ জীবনে যখন লড়াই করতে গিয়ে আমরা লড়াই করে পারি না, যখন কিনা আমাদের হার মেনে নেওয়ার মতো পরিস্থিতি হয়, তখন আমাদেরকে মানিয়ে নিতে হয় এবং এই মানিয়ে নেওয়ার মধ্য দিয়ে আমরা ঠিক যাব। টিকে যাব কিভাবে? টিকে যাব যখন মনে হচ্ছে যে আমাদের আর সামনে কোনো পথ নেই, তখনও আমরা ঠিক লড়াই চালিয়ে যাব, টিকে যাব। মানিয়ে নেওয়ার মধ্য দিয়েই আমরা লড়াই চালিয়ে যাব এবং আমরা টিকে যাব শেষ অবধি। কোথায় টিকে যাব? যদি আমি অবিচলিত থাকি, যদি আমি মন্থর গতিতেও এগোতে থাকি, তাহলে ঠিক আমি আমার লক্ষ্যে পৌঁছে যাব। তো ওই মানিয়ে নিয়ে লড়াইটা চালিয়ে যেতে হবে। তাতেই আমি কোথায় পৌঁছাবো? আমি অবিচলিত ভাবে ধীর মন্থর গতিতে পায়ে পায়ে পথ ছাড়িয়ে আমার লক্ষ্যে পৌঁছে যাব। যে লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাকে অনেক কসরত করতে হচ্ছে, যে লক্ষ্যে আমি ঠিক পৌঁছে যাব। তারপরে কি বলছে? কিছুক্ষণ হাত পা মাথার যথোচিত জন্মস্থান বিপর্যস্ত হওয়ার সম্ভাবনায় বেশ একটু অস্বস্তি বোধ করবেন। বন্ধুদের সঙ্গে ক্ষণে ক্ষণে অনিচ্ছাকৃত সংঘর্ষ বাঁধবে। তারপর ধীরে ধীরে বুঝতে পারবেন চারিদিকের গাঢ় অন্ধকারে চেতনার শেষ অন্তরিক্ষ নিমজ্জিত হয়ে গিয়েছে। মনে হবে পরিচিত পৃথিবীকে কোনো দূরে কোথাও ফেলে এসেছেন। অনুভূতিহীন কুয়াশাময় এক জগৎ শুধু আপনার চারিধারে, সময় যেখানে স্তব্ধ স্রোতহীন। তাহলে বন্ধুদের সঙ্গে কিছু সংঘর্ষ হবে, অর্থাৎ আমাদের চলার পথে আমাদের সঙ্গে যারা ছিল তাদের সঙ্গেও কিছুটা সংঘর্ষ আমাদের বাঁধবে। তারপরে বোঝা যাবে যে চেতনার শেষ অন্তরিক্ষটিও নিমজ্জিত হয়েছে, অর্থাৎ আমাদের চেতনার শেষ বিন্দুটাও অন্ধকারে কোথাও হারিয়ে গেছে। পরিচিত পৃথিবীকে যেন অনেক দূরে মনে হবে, অর্থাৎ যে পরিচিত পৃথিবী, যে পৃথিবী আমার পরিচিত, সেই পৃথিবীকে আমরা চারপাশে আর খুঁজে পাবো না। একটা অনুভূতিহীন কুয়াশার মতো জগৎ আপনার চারিদিকে, একটা কুয়াশাহীন। কুয়াশা মানে কি? আছে আবার নেই। তো এরকম আছে আবার নেই এমন একটা জগৎ যেখানে কিনা কোনো অনুভূতির কোনো দাম আমরা পাবো না, সেরকম একটা জগতে পৌঁছে যাব। সময় যেখানে স্তব্ধ স্রোতহীন, সেখানে মনে হচ্ছে সময়ও কাটছে না। অর্থাৎ একটা অসহ্যকর পরিস্থিতিতে আমরা পৌঁছাবো, কিন্তু আমরা হার মেনে নেব না, আমরা তারপরেও এগোবো। সময় স্তব্ধ, সুতরাং এই আচ্ছন্নতা কতক্ষণ ধরে থাকবে সে কথা বুঝতে পারবেন না। অর্থাৎ আমাদের যে পরিস্থিতিতে এসে আমাদের চারিদিকে সময় স্তব্ধ হয়ে গেছে বলে মনে হয়, তখন মনে হয় সময় আর কাটছে না, তখন আসলে কতটা যে সময় কেটে যায় সেটা আমরা বুঝতে পারি না। তো সেই রকম হবে, আসলে কতটা সময় কেটে গেল সেটা আমরা বুঝতে পারবো না।
একসময় উৎকট এক বাদ্য ঝঞ্ঝনায় জেগে উঠবেন। আমরা আমাদের নিমজ্জিত যে ঘুম, যে চেতনার অন্ধকারের চেতনার শেষ অন্তরীপ্তি নিমজ্জিত হয়ে গেছিল, সেই চেতনার অন্ধকার থেকে আবার জেগে উঠবো কোথায় একটা বাদ্য ঝঞ্ঝনায়, অর্থাৎ একটা আওয়াজ পেয়ে। ছুঁয়ের ভিতর দিয়ে আকাশের তারা দেখা যাবে এবং গাড়ির গাড়োয়ান সোদ থেকে সোজা একটি ক্যানেস্তারা বাজাচ্ছে। তো আমরা হঠাৎ করে জেগে উঠবো আমাদের অন্ধকার থেকে, আমাদের অজ্ঞানতা থেকে, এবং আমরা বুঝতে পারবো যে কি কৌতূহলী গাড়ির গাড়োয়ান একটা ক্যানেস্তারা বাজাচ্ছে এবং গাড়ির গাড়োয়ান আমাদেরকে সজাগ করার চেষ্টা করছে। সোজা বাংলা কথায় আমাদের চারপাশের আসন্ন বিপদ থেকে যে গাড়ির গাড়োয়ান যে আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে, সে আমাদের বাঁচানোর চেষ্টা করবে। কৌতূহলী হয়ে কারণ জিজ্ঞাসা করলে গাড়োয়ান নিতান্ত নির্বিকার ভাবে আপনাকে জানাবে আগে ওই শালার বাঘ খেদাতে। অর্থাৎ গাড়োয়ানের কাছে এই বিপদটা, ক্যানেস্তারা মানে কি? ক্যানেস্তারা মানে টিনের কোনো একটা কিছু তার গায়ে কিছু একটা দিয়ে বাজানো। এই বাঘ হাতি তাড়ানোর জন্য টিনের একটা মানে টিনের প্লেটের উপর বাঁশ টাচ দিয়ে বাড়ি মেরে যে আওয়াজ করা, সেই ক্যানেস্তারা। তো এখানে মূল ব্যাপারটা কি বোঝানো হচ্ছে, এটাই বলা হচ্ছে যে গাড়ি আপনাকে পৌঁছে দেবে, অর্থাৎ আপনার জীবনের যিনি পথপ্রদর্শক, তার কাছে এই সমস্যাগুলো সমস্যা না। তিনি বলবেন যেরকম ভাবে আগে ওই শালার বাঘ কাটাতে, তার কাছে মনে হবে বাঘটি কোনো সমস্যা না, তাকে শুধু একটু ক্যানেস্তারা বাজিয়ে দূরে সরিয়ে দেওয়া যায়। কিন্তু আপনার কাছে সেটা একটা মস্ত বড় সমস্যা। অর্থাৎ আমাদের জীবনে চলার পথে আমাদের যিনি পথপ্রদর্শক হন, তার কাছে আমাদের জীবনে আমাদের কাছে চলে আসা সমস্যাগুলো অতটা গুরুত্ব পায় না, কারণ তিনি ওই সমস্যাগুলোকে হ্যান্ডেল করতে জানেন। কিন্তু আমরা ওই সমস্যায় ভয় পাই। ব্যাপারটা ভালো করে হৃদয়ঙ্গম করার পর, অর্থাৎ ভালো করে ব্যাপারটা বোঝার পর মনে হবে মাত্র ক্যানেস্তারানি নাদে ব্যাঘ্র বিতরণ সম্ভব কিনা। অর্থাৎ ওই যে প্রশ্ন কথা বললাম, আমরা আমাদের জীবনের সমস্যাগুলো সম্পর্কে এতটাই ভীত সন্তুষ্ট থাকি যে আমরা ঠিক বুঝতে পারবো না এইটুকুনি সতর্কতায় এই সমস্যা এড়ানো সম্ভব কিনা। তখনই কি হবে, কম্পিত কণ্ঠে প্রশ্ন আপনি উত্থাপন করার আগেই গাড়োয়ান আপনাকে আশ্বস্ত করবার জন্য জানাবে যে বাঘ মানে চিতাবাঘ মাত্র, নিতান্ত ক্ষুধার্ত না হলে ক্যানেস্তারা নিনাদি তাকে তফাৎ রাখবার জন্য যথেষ্ট। তো অর্থাৎ নিতান্ত ভয়ঙ্কর কোনো পরিস্থিতি না ঘটলে পরে এই সামান্য সতর্কতাতেই আমরা বেঁচে যেতে পারি, আমাদের কোনো ক্ষতি হবে না। তো এই নিতান্ত ক্যানেস্তারা নিনাদে এই যাবতীয় সমস্যা সারানো সম্ভব। তো নিতান্ত ক্ষুধার্ত না হলে ক্যানেস্তারা নিনাদ তাকে তফাৎ রাখবার পক্ষে যথেষ্ট। অর্থাৎ বাঘ আমরা খেদিয়ে রাখতে পারবো, অর্থাৎ আমরা সমস্যা থেকে দূরে থাকতে পারবো, সমস্যাকে দূরে সরিয়ে রেখে। মহানগরী থেকে মাত্র 30 মাইল দূরে ব্যাঘ্র সংকুল এরকম স্থানের অস্তিত্ব কি করে সম্ভব, আপনি যতক্ষণ চিন্তা করবেন ততক্ষণে গরুর গাড়ি একটি বিশাল মাঠ পার হয়ে যাবে। অর্থাৎ আমাদের জীবনে এই সামান্য একটি ছুটির অবকাশের মধ্যে, অর্থাৎ একটা সামান্য ফুসরত পাতে চেয়ে সেখানে কিভাবে এই সমস্যা তৈরি হয়ে উঠলো সে সম্পর্কে আপনি যখন সন্দিহান হয়ে যাবেন, আপনি বুঝতে পারবেন না যে কিভাবে এই সমস্যা জন্ম নিল, তখনই দেখবেন কি আপনি একটা মাঠ পার হয়ে যাচ্ছেন, গরুর গাড়ি একটা বিস্তীর্ণ মাঠ পার করে ফেলবে। এখানে বিস্তীর্ণ মাঠ একটা মুক্তির কথা বলছে, একটা উদারতার কথা বলছে, যেখানে সেই উদারতার মধ্যে আমরা পাবো কি কৃষ্ণপক্ষের ক্ষয়িত চাঁদকে। অর্থাৎ বিস্তীর্ণ মাঠ আপনার কাছে একটা আশাব্যঞ্জক পরিস্থিতি, যে আশাব্যঞ্জক পরিস্থিতির মধ্যে আপনি কৃষ্ণপক্ষের ক্ষয়িত বিলম্বিত চাঁদকে দেখতে পাবেন। অর্থাৎ আপনি আপনার জীবনের আশার আলোর সামান্য দেখতে পাবেন। তার মধ্যে স্তিমিত আলোর আবছা বিশাল মৌন সব প্রহরী গাড়ির দুপাশ দিয়ে ধীরে ধীরে সরে যাবে। এই আলোয়, স্তিমিত আলোয় চারপাশের যা কিছু অন্ধকার ছিল, অন্ধকারের যে সমস্ত মৌন প্রহরীরা ছিল, যারা কিনা অন্ধকার হয়ে আপনাকে পাহারা দিচ্ছিল, তারা আস্তে আস্তে সরে যাবে। অর্থাৎ আমাদের জীবনে যে সমস্যাগুলো আসবে বলে আমরা ভয় পাচ্ছিলাম, যে সমস্যার জন্য আমরা তটস্থ হয়েছিলাম, সেই সমস্যাগুলো ক্রমশ আমাদের জীবন থেকে সরে যেত। প্রাচীন অট্টালিকা সেসব ধ্বংসাবশেষ কোথাও একটা থাম, কোথাও একটা দেউড়ির খিলান, কোথাও মন্দিরের ভগ্নাংশ মহাকালের সাক্ষ্য দেবার ব্যর্থ আশায় দাঁড়িয়ে আছে। অর্থাৎ এই যে চারপাশের অন্ধকার কেটে গিয়ে আমি কি দেখতে পাবো, আমরা দেখতে পাবো প্রাচীন অট্টালিকার ধ্বংসাবশেষ। অর্থাৎ যা কিছু ক্ষয়ে গেছে, যা কিছু প্রাচীন, যা কিছু ধ্বংসপ্রায়, ধ্বংস হতে চলেছে, সেই রকম কিছু অবশেষ আমরা দেখতে পাবো, যার কিনা অস্তিত্ব কোনো এক সময় ছিল, কিন্তু এখন আর তার অস্তিত্ব প্রকটভাবে নেই, প্রচ্ছন্নভাবে আছে। কেন আছে? মহাকালের কাছে সাক্ষ্য দেবার আশা। অর্থাৎ কালের কাছে সাক্ষ্য দিতে হবে যে আমি অতীতে ছিলাম, আমার অস্তিত্ব টিকিয়ে আমি রাখার চেষ্টা এখনো করে যাচ্ছি।
তো এই অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে তখনও আমাদেরকে লড়ে যেতে হবে, এবং সেই লড়ে যাওয়ার সাহসকে যোগাবে এই প্রাচীন অট্টালিকার ধ্বংসাবশেষ, থাম, দেউরির খিলান, মন্দিরের ভগ্নাংশ। এরা আমাদেরকে সাক্ষ্য দেবে পুরাতনের অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রামে। সেই সংগ্রাম থেকে আমরা একটা অনুপ্রেরণা পাবো যে আমাদেরকে টিকে থাকতে হবে, লড়াইয়ে টিকে থাকতে হবে, লড়াইয়ের মাঠ ছেড়ে বেরিয়ে গেলে পরে চলবে না। এই পর্যন্ত একবার দেখে নাও, যেটুকুনি পড়া হলো একবার দেখে নাও। মহাকালের কাছে সাক্ষ্য দেবে বলে ব্যর্থ আশা দাঁড়িয়ে আছে, মানে মহাকালের কাছে, অর্থাৎ পৃথিবীর এই কাল, সেটা এখন অনেক কিছু বলতে হবে মহাকাল বোঝাতে গেলে। সোজা বাংলা কথায় তার যে অস্তিত্ব এককালে ছিল সেই অস্তিত্বটা টিকিয়ে রাখতে জানান দিচ্ছে যে আমিও এককালে ছিলাম, আমিও যে এককালে ছিলাম সেই তার থাকার অস্তিত্ব সে জানান দিচ্ছে। মহাকালের কাছে সাক্ষ্য দেবার জন্য দাঁড়িয়ে আছে। দেখেছো? কোনো সমস্যা আছে বলো? গল্পটা একটু খতম হতে চাই please। গল্পটা আমি আজকে পড়ানো হয়ে গেলে পরে খুব ভালো করে 3 থেকে 4 বার রিডিং দেবে, ঠিক আছে? 3 থেকে 4 বার রিডিং দিলে দেখবে একটা ওভারঅল কনসেপ্ট তৈরি হয়ে যাচ্ছে। গল্পটা কিচ্ছু না, সহজ বাংলায় গল্পটা কিচ্ছু না। একটা শহর থেকে কিছু ছেলে একটা গ্রামে যাচ্ছে, যাত্রাপথের একটা বর্ণনা আছে যে খুব কষ্ট করে যাত্রাপথে যেতে হচ্ছে, বাসের মধ্যে কষ্ট করে, গরুর গাড়ি করে কষ্ট করে যেতে হচ্ছে। তারপরে যেখানে গিয়ে উঠছে সেখানে একটা ভাঙা বাড়িতে থাকবে। তারপরে সেই ভাঙা বাড়িতে থাকা অবস্থায় একটা মহিলার সঙ্গে আলাপ হবে, এবং মহিলার সঙ্গে আলাপ হওয়ার পরে সেই মহিলার সঙ্গে একটা একটা প্রতিশ্রুতিবদ্ধ হবে, এবং তারপরে তারা চলে আসবে। এটা হচ্ছে গল্পের একটা আক্ষরিক অর্থ। এটা গল্পের জাস্ট লিটারেলি সাধারণ একটা অর্থ, উপর অর্থ। কিন্তু গল্পের একটা ব্যঞ্জনা আছে, সেই ব্যঞ্জনাটাই আমাদের আজকে ধরতে হবে, সেটাই আমরা চেষ্টা করছি। গল্পের সাধারণ যে উপর অর্থ সেটা খুব সহজ, সেটা এর 5-6 বার পড়লেই বুঝতে পেরে যাবে। আর আমি যেটা পড়াচ্ছি সেটা এখন যা মাথায় আছে আছে, এরপরে এই রেকর্ডেরটা শুনবে, রেকর্ডটা পুরোটা শুনবে,
শুনলে পরে পুরোটা বুঝতে পেরে যাবে, ঠিক আছে? আর কোনো সমস্যা হবে না, কেমন? রেকর্ডটা একবার পুরোটা 2x স্পিড দিয়ে শুনবে, মানে আমি যেটা বলছি ইউটিউবে আপলোড তো করে দেবো, 2x স্পিডে বা 1.5x স্পিডে শুনবা, শুনলে পরে আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আর বেশি পড়াবো না, অল্প একটুখানি পড়াবো। তো গল্পটা খটোমটো, অবশ্যই খটোমটো, তার ব্যঞ্জনাটাও খটোমটো, একটা ডিপ ব্যাপার, কিন্তু ব্যাপারটা সহজ, কঠিন কিছু না, ঠিক আছে? তো ওই অবস্থায় যতখানি সম্ভব মাথা তুলে বসে কেমন একটা শিহরণ সারা শরীরে অনুভব করবেন, জীবন্ত পৃথিবী ছাড়িয়ে অতীতের কোনো কুজ্ঝটিকাচ্ছন্ন স্মৃতিলোকে এসে পড়েছেন বলে ধারণা হবে। অর্থাৎ ওই যে গরুর গাড়ির মধ্যে আপনাকে থাকতে হবে, সেই গরুর গাড়ির মধ্যে থাকতে থাকতে, অর্থাৎ ওই সমস্যার সঙ্গে মানিয়ে নিতে নিতে, লড়তে লড়তে আপনার শরীরে একটা শিহরণ অনুভব করবেন। কারণ যখন আপনি এতক্ষণ অন্ধকারের মধ্যে আছেন, সমস্যার মধ্যে আছেন, সেখান থেকে আপনি যখন প্রথম আলোর স্পর্শ পাচ্ছেন, আলোর ছায়া পাচ্ছেন, তখন আপনার মনে হবে যে একটা বিশাল ব্যাপার। তো হ্যাঁ হ্যাঁ, কুচ্ছটিকা মানে কুয়াশা। তো তখন আপনার মনে হবে আপনি একটা স্মৃতিলোকের মধ্যে, কুয়াশাচ্ছন্ন স্মৃতিলোকে এসে পড়েছেন, অর্থাৎ যেখানে কোনো বাস্তব অস্তিত্ব নেই, এরকম আপনার মনে হতে পারে। অর্থাৎ এই যে অন্ধকারের পরে আলো উঠলে পরে আমাদের যেরকম একটা আবছা ব্যাপার লাগে, একটা ঘোরের মধ্যে থাকি, সেই ঘোরের মধ্যে থাকবেন। রাত কতক্ষণ হবে আপনি জানেন না, মনে হবে রাত এখনো ফুরোয়নি, নিবিড় অনাদি অনন্ত স্তব্ধতায় সবকিছু নিমগ্ন হয়ে গেছে। জাদুঘরের নানা প্রাণীদেহ যেমন আরকের মধ্যে থাকে, অর্থাৎ জাদুঘরের আরকের মধ্যে, অর্থাৎ সংরক্ষিত অবস্থায় যেরকম ভাবে প্রাণীদেহ রাখা থাকে, সেরকম ভাবে আপনারও মনে হবে যে আপনাকে সংরক্ষণ করে রাখা হয়েছে, কিন্তু না, আপনি অতীতিকের কুজ্ঝটিকাচ্ছন্ন স্মৃতিলোক থেকে বেরিয়ে একটা নতুন জগতে এসে পড়বেন। তো আপনি জানেন না কতক্ষণ এভাবে কেটেছে, কিন্তু আপনার এখন মনে হবে যে কতক্ষণ আর কাটবে। তো সেই নিবিড় অনাদি স্তব্ধতা আপনি অনুভব করবেন, অর্থাৎ একটা শান্ত নিস্তব্ধতা অনুভব করবেন। সেই নিস্তব্ধতার পর কি হবে? 2-3 বার মোড় ঘুরে গরুর গাড়ি এক জায়গায় এসে থামবে, হাত পা গুলো নানা স্থান থেকে কোনো রকম ভাবে কুড়িয়ে সংগ্রহ করে কাঠের পুতুলের মতো আড়ষ্ট ভাবে আপনার একে একে নামবেন। অর্থাৎ চারিদিকের সমস্যার সঙ্গে লড়তে লড়তে নিজেদের নিজেদেরকে মনে হবে যে আমার আর কিছু বাকি নেই, আমার আর কিছু অবশিষ্ট নেই। তো সেই অবশিষ্ট নেই মনে হওয়া মুহূর্তে আপনাকে আপনার হাত পা গুলো সংগ্রহ করে, কুড়িয়ে সংগ্রহ করে কাঠের পুতুলের মতো একে একে তুলে আনতে হবে, এবং অর্থাৎ নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য নিজেকে আবার ঠেলে তুলতে হবে, নিজেকে আবার গড়ে তুলতে হবে। একটা কটু গন্ধ আপনাদের অনেকক্ষণ ধরে অভ্যর্থনা করছে, বুঝতে পারবেন সেটা পুকুরের পানা পচা গন্ধ। অর্থাৎ একটা কটু গন্ধের সহিত আপনার অভ্যর্থনা হবে এই নতুন অবস্থায়। অর্থাৎ এই অন্ধকার ছেড়ে আলোর পথে আপনি যাচ্ছেন, সেই আলোর পথে এই এত লড়াই, এত সংগ্রামের পরও একটা কটু গন্ধ আপনার নাকে আসবে। অর্থাৎ একটি, আচ্ছা এই কটু গন্ধের প্রসঙ্গ পরের দিনে যাব। অর্ধস্ফুট একটা চাঁদের আলোয় নাতিক্ষুদ্র পুকুরের সামনে চোখে পড়বে, তার পাশে বিশালাতন একটা জীর্ণ অট্টালিকা, ভাঙা ছাদ, ধসে পড়া দেওয়াল, চক্ষুহীন কোটরের মতো পাল্লাইল জানলা নিয়ে নবোদিত চাঁদের বিরুদ্ধে দুর্গ প্রাকারের মতো দাঁড়িয়ে আছে। অর্থাৎ চক্ষুহীন কোটরের মতো পাল্লাহীন জানলা নিয়ে আমাদের মুখের যে অবয়বটা, আমাদের যে কঙ্কালটা, স্কালটা, সেই স্কালের মধ্যে যদি চোখটা না থাকে তাহলে একটা ফাঁকা লাগে না? একটা কঙ্কালের যদি চোখটাই না থাকে, মানে একটা কঙ্কাল, কঙ্কালের তো চোখ থাকে না ডেফিনেটলি, মানে কঙ্কালের যেমন চোখ না থাকলে সেটা শূন্য শূন্য লাগে, সেরকম একটা অট্টালিকা বাড়ির জানলা নেই, সবকিছু আছে পাল্লাহীন জানলা, মানে জানলা আছে কিন্তু তার কোনো পাল্লা নেই, তাহলে সেটা এরকম চক্ষুহীন কোটরের মতো দেখতে লাগে। তো সেই রকম ধসে পড়া দেয়াল, অট্টালিকা, ভাঙা ছাদ, এই সমস্ত কিছু নিয়ে নবোদিত চাঁদের বিরুদ্ধে দুর্গ প্রাকারের মতো দাঁড়িয়ে আছে। চাঁদের আলো তার উপরে পড়ছে, তো মনে হচ্ছে যেন সে চাঁদের আলোর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। চাঁদের আলো তার উপরে পড়ায় তার এই জীর্ণ রূপটা উঠে পরিস্ফুট হচ্ছে, সেইটার বিরুদ্ধে সে যেন একটা লড়াই ঘোষণা করেছে, তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য জানান দিচ্ছে যে এটা তার যে টিকে থাকার লড়াই, সেই লড়াইকে এখানে ফুটিয়ে তুলছে। তো সেই টিকে থাকা লড়াইয়ে বাড়িটাও দুর্গ প্রাকারের মতো চাঁদের আলোর বিরুদ্ধে দুর্গ প্রাকারের মতো দাঁড়িয়ে আছে। ভালো কথা। অর্থাৎ কথকেরা যে বাড়ির কাছে এসে পৌঁছাচ্ছেন, সেইখানে সেইখানে এসে দাঁড়াচ্ছে।
ফলত আমরা বুঝতে পারলাম কটকেরা তাদের জার্নি শেষ করে একটি বাড়ির সামনে এসে হাজির হলো। তো এইখানে এসে আমাদের গল্পটা দাঁড়াচ্ছে, এখানেই আমরা আজকে শেষ করবো, আর যাবো না। তো ফলত আমরা কি দেখলাম, কথকেরা শুরু থেকে তাদের জার্নিটা চালিয়ে এসে এমন একটি বাড়ির সামনে দাঁড়ালেন যে বাড়িটার জীর্ণ অট্টালিকা, ভাঙা ছাদ, ধসে পড়া দেওয়াল, চক্ষুহীন কোটরের মতো পাল্লাহীন জানলা নিয়ে নবজিত চারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। অর্থাৎ চোখহীন কোটর যেরকম, সেরকম পাল্লাহীন জানলা নিয়ে এসে চাঁদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার মতো জীর্ণ অট্টালিকাপূর্ণ একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, এবং সেখানে একটা কটু গন্ধ আসছে। সেই কটু গন্ধটা কিভাবে একটা দুষ্ট শনির মতো লেখকদের মানে পুরো ব্যবস্থাটাকে নষ্ট করবে এবং নতুন মোড়ে ঘোরাবে, সেটা আমরা পরের দিন দেখবো। কিন্তু একটা কটু গন্ধ আছে এখানে, এটা আমাদের মনে রাখতে হবে। একটা কটু গন্ধ তাদের নাকে আসছে। এটা কি গন্ধ? পুকুরের পানা পচা গন্ধ। এই পানা পচা গন্ধ আর এই কটু গন্ধটা পরের দিন আমাদের শুরু হবে। তো লেখকেরা একটা বাড়ির সামনে এসে দাঁড়ালেন, এবং সেই বাড়িতে এরপরে কি হয় বুঝবো। আজকে আমরা বেসিক্যালি কটকের শহর থেকে তার যে গ্রামে আসা তৃণাপোতা গ্রাম আবিষ্কার করতে, সেই যাত্রাপথের বর্ণটা পুরোটা পড়ে ফেললাম। তো তোমাদের এটাই টাস্ক থাকবে, বাড়িতে আমি পড়ানো হয়ে গেছে, এরপরে যে কোনো সময় পুরো গল্পটা 3 থেকে 4 বার রিডিং করবে ভালো করে। তারপরে আমি যেটা পড়ালাম সেটা আমি ক্লাসরুমে আপলোড করে দেবো। সেটা কাল সকালে হয়তো প্রিমিয়ার হয়ে যাবে, মানে ওটা ভিডিওটা কাল সকালে অ্যাভেলেবেল হয়ে যাবে। কাল সকালের পরে ওটা দেখে নেবে, দেখে নিলে পরে পরিষ্কার হয়ে বুঝতে পেরে যাবে, আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, আজকের মতো এইটুকুনি। এরপরে আবার পরের দিন হবে। চলো, টাটা।